ওকে। ভারত সোভিয়েত ইউনিয়ন। আসছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ওকে। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হলো অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা। এখন দেখেন বাণিজ্য দেখি। বাণিজ্যের মধ্যে টিকফা দুইটা কনসেপ্ট আছে বাংলাদেশে। একটা হলো টিকফা আর একটা হলো পিটিএ। টিকফা এবং পিটিএ এই দুইটার গুরুত্বপূর্ণ বিষয়। টিকফা, পিটিএ, কিছু জোট আছে বাণিজ্য বিষয়ক। আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা জোট হলো বিডিএফ। বিডিএফটা আমি বলি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, এটাকে বলা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম। বাংলাদেশ উন্নয়ন ফোরাম। এই বাংলাদেশ উন্নয়ন ফোরাম এর প্রতিষ্ঠা কিন্তু 1974 সালে, এবং প্রতিষ্ঠাকালীন যে নাম ছিল, প্রতিষ্ঠাকালীন নাম ছিল কিন্তু বাংলাদেশ এইড গ্রুপ। বাংলাদেশ এইড গ্রুপ। এবং এর প্রতিষ্ঠাতা ছিল কিন্তু ফ্রান্স। এর প্রতিষ্ঠাতা ছিল ফ্রান্স, এবং 1997 সালের দিকে নাম ছিল প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ। অর্থাৎ এর সভাপতি কিন্তু বিশ্বব্যাংক। সভাপতি বিশ্বব্যাংক আর প্রতিষ্ঠাতা ফ্রান্স, এই দুইটার মধ্যে কিন্তু বেশ কনফিউশন হয়। সভাপতি বিশ্বব্যাংক আর প্রতিষ্ঠাতা হলো ফ্রান্স। অর্থাৎ এই নাম, এটা 97 সাল থেকে 2001 পর্যন্তের নাম ছিল কিন্তু প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ। প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ। আর 2001 সালের নাম হয় বিডিএফ। তাহলে বিডিএফ নাম হয় 2001 সালে। বিডিএফ। আর এই বছর কিন্তু বাংলাদেশ একটা করছে বিআইডিএফ, যেটা আমি আপনাদেরকে কয়েকটা ক্লাসে বলছি। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফোরাম, ডেভেলপমেন্ট ফান্ড, আর হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। এবং এর অন্তর্ভুক্ত দেশ এবং সংস্থা আছে কমপক্ষে 24টি। 24টি দেশ ও সংস্থা এর অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা বাংলাদেশে উন্নয়ন নিয়ে কাজ করে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, জাইকা, তারপর হলো আপনার নেদারল্যান্ডস, ডানিডা, সিডা, এইসব প্রতিষ্ঠানগুলো এর অন্তর্ভুক্ত। তার মানে বাংলাদেশ উন্নয়ন ফোরাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর বৈঠক আগে হয়তো বিশ্ব ব্যাংকে, প্যারিসে, এর বৈঠক হয় কিন্তু ঢাকায়। তাহলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের বৈঠক হয় ঢাকায়। প্রতিষ্ঠা 1974। প্রতিষ্ঠাকালীন নাম ছিল তার বাংলাদেশ এইড গ্রুপ। প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ পরে হয়েছে ভাই। আর সভাপতি কিন্তু বিশ্ব ব্যাংক। প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ, এটা হলো তার 97 থেকে 1 পর্যন্ত নাম ছিল। আর বিডিএফ নাম হয়েছে 2001 সালে। এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান আছে 24টি। আমি পিটি এবং টিকফা একটু ফাঁকা রাখেন, ওখানে আমি যাব।
বাংলাদেশ নিয়ে আর দুইটা প্রতিষ্ঠান আছে, দুইটা কনসেপ্ট আছে, যে কনসেপ্ট গুলো আসলে আপনাদের জানা জরুরি। মানে বিডি বিষয়ক বহির্বিশ্বে কয়েকটা নাম আছে। যেমন একটা নাম আছে হলো এলসিজি। এলসিজি মানে হলো লোকাল কনসালট্যান্ট গ্রুপ। লোকাল কনসালট্যান্ট গ্রুপ অর্থাৎ স্থানীয় পরামর্শক গোষ্ঠী, অর্থাৎ বিডিতে নিযুক্ত পরামর্শকদের জোট। পরামর্শকদের জোট। এবং এখানে 39টি পরামর্শ সংস্থা আছে। লোকাল কনসালটেন্ট গ্রুপ বাংলাদেশে নিযুক্ত 39 দ্বিপাক্ষিক দেশ ও দাতা গোষ্ঠীদের জোট। এবং এর মধ্যে কিন্তু অনেকেই আছেন, নরওয়ে, ইউএসএ, ইউএন, জাতিসংঘ কিন্তু এর মধ্যে আছে। লোকাল কনসালটেন্ট গ্রুপ পরামর্শক গোষ্ঠীদের নাম। আরেকটা আছে টুইসডে গ্রুপ। টুইসডে গ্রুপটা হলো ঢাকায় নিযুক্ত ইউরোপীয় 15টি দেশের কূটনৈতিকদের জোট, রাষ্ট্রদূতদের জোট টুইসডে গ্রুপ। ব্যাপারটা কি রকমের? ঢাকায় নিযুক্ত হতে হবে, ইউরোপীয় হতে হবে, এমন 15টি দেশের রাষ্ট্রদূতদের জোটকে বলা হয় টুইসডে গ্রুপ। এনসিসি লোকাল কনসালট্যান্ট গ্রুপ, আর টুইসডে গ্রুপ হলো ঢাকায় নিযুক্ত ইউরোপীয় দাতা গোষ্ঠী। একটা আছে ককাস। এই ককাস আছে মার্কিন কংগ্রেসে বাংলাদেশ বিষয়ক কংগ্রেসম্যানদের জোট। এবং এখানে 26 জন থাকে সাধারণত। এই 26 জন কংগ্রেসম্যান তারা বাংলাদেশ নিয়ে কাজ করে। তার মানে ককাস মার্কিন কংগ্রেসে আছে, এলসিজি আছে লোকাল কনসালট্যান্ট গ্রুপ যেটা পরামর্শক। এর মধ্যে অনেকেই আছে, নরওয়ে আছে, ডেনমার্ক আছে, ইউএনডিপি, জাতিসংঘ, তারা এর অন্তর্ভুক্ত। ক্লিয়ার? পন্স কোথায়? এখানে আছে, কোথায় জানো? এটির মধ্যে দেখ। আর বাংলাদেশের মধ্যে আপনার বাণিজ্যের ক্ষেত্রে এই কয়েকটা গুরুত্বপূর্ণ: H&M, ওয়ালমার্ট, ইয়াং ওয়ান। টিকফা এটা ইউএসএ ভার্সেস বাংলাদেশের বাণিজ্য রূপরেখা চুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি। বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে টিকফা। বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে বাণিজ্য বিনিয়োগ রূপরেখা চুক্তি। বাংলাদেশের মধ্যে কিন্তু নতুনটা নাকি নিউটা? ওকে। টিকফা, এই টিকফার এলাবোরেশন হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। এটা আপনাদের ক্লাসে মনে আমি একবার বলছিলাম। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক। এটা একদিকে ফ্রেমওয়ার্ক, যখন ফোরামও হবে, অর্থাৎ এদের ফ্রেমওয়ার্কও বোঝাবে, ফোরামও বোঝাবে। যখন দুই দেশের মধ্যে বাণিজ্য কমিটি থাকবে তখন এটা টিকফা হবে।
ফ্রেমওয়ার্ক বা ফোরাম এগ্রিমেন্ট। এই আল্লাহ রে, চার্জারে লাগাইতে পারস? এক্সাম কিন্তু কালকে হবে, এক্সাম আজকে হবে না। আপনারা পোস্টটা মনে দেখেন না। দেখেন ইউএস এর যে বাণিজ্য প্রতিনিধি তাকে বলা ইউএসটিআর, অর্থাৎ ইউএস এর বাণিজ্য মন্ত্রণালয়ের যে কাজ করে সে হলো ইউএসটিআর, আর বাংলাদেশে কাজ করে যে সে তো হলো আপনার বাণিজ্য নিয়ে কাজ করে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। আর এখানে চুক্তিটা স্বাক্ষর করছে কিন্তু ইআরডি, অর্থ মন্ত্রণালয়, ইআরডি। এই চুক্তিটা স্বাক্ষর হচ্ছে 25 নভেম্বর 2013, 25 নভেম্বর 2013। স্বাক্ষরের পিছনে কিন্তু একটা কারণ আছে। স্বাক্ষরটা হচ্ছে ওয়াশিংটনে, ওয়াশিংটনে স্বাক্ষরটা হয় ওয়াশিংটনে। কারণটা কি? এটার একটা ইতিহাস, ছোট্ট একটা ইতিহাস আছে। ছোট ইতিহাসটা কি দেখেন, ডাব্লিউটিওতে চীন প্রথম যুক্ত হয়। চীন যোগ দেয় 2001 সালে। তো চীন যখন যোগ দেয় 2001 সালে, তখনই ইউএসএ একটা দ্বিপাক্ষিক চুক্তির কনসেপ্ট নিয়ে আসে যার নাম হয় টিফা। আর এই টিফা কনসেপ্টে আপনার এই টিফা কনসেপ্টে বাংলাদেশ সহ 2001 সালে টিফা কনসেপ্ট চালু করে। বাংলাদেশ ও উন্নয়নশীল বিশ্বকে ইউএসএ আমন্ত্রণ জানায় স্বাক্ষর করার জন্য। বাংলাদেশ 2001, 2006, 2013 তিনবার ফিরিয়ে দেয়। এরপরে যখন রানা প্লাজা ধস হয় 24 এপ্রিল 2013-তে, এগুলো ফিরিয়ে দিলে তখন এই 24 এপ্রিল রানা প্লাজা ধস হলে ইউএসএ আমাদের 27 জুন বাংলাদেশ থেকে পোশাক খাতে এই দ্বিপাক্ষিক চুক্তি টিফা করবে। এর ফলে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এর ফলে চীন যখন যুক্ত হয় তখনই কিন্তু ডাব্লিউটিও থেকে ইউএস এর সুবিধা কমতে থাকে এবং বহুপাক্ষিক সকল প্রতিযোগিতা ইউএসএ পিছিয়ে যায়। তাই এটি ঘাটতি পূরণ করার জন্য বাংলাদেশে উন্নয়নশীল বিশ্বকে নিয়ে টিফা স্বাক্ষর করে। 27 জুন যখন আমাদের 24 এপ্রিল 2013-তে যখন রানা প্লাজা ধস হয়, তখন 27 জুন ইউএসএ আমাদের জিএসপি সুবিধাটাকে ক্লোজ করে দেয়। এই জিএসপি সুবিধা ক্লোজ করে দিলে তখন বাংলাদেশ তড়িঘড়ি করে গিয়ে 25 নভেম্বর 2013-তে ওয়াশিংটনে গিয়ে টিকফা চুক্তি স্বাক্ষর করে। এবং এই টিকফা চুক্তি স্বাক্ষর করলে তখন বাংলাদেশ অনেকগুলো শর্ত, যেগুলো বাংলাদেশের বিপক্ষে ইউএসএ লাভবান হবে। এখানে শর্ত আছে যে মেধাস্বত্ব, উভয় পক্ষ মেধাস্বত্ব অনুসরণ করবে। তো মেধাস্বত্ব অনুসরণ করলে আসলে আমরা কিন্তু ইউএস এর মতো আমরা মেধাস্বত্ব অনুসরণ করতে পারবো না, কারণ আমাদের উদ্ভাবন শক্তি কম। মেধাস্বত্ব মানে যে উদ্ভাবন করবে সে একটা ফি পাবে, কিন্তু আমরা তো আর উদ্ভাবন করতে পারি না, আমরা তো উদ্ভাবন শক্তি ব্যবহার করি, তাহলে আমাদের উল্টো টাকা দেয়া লাগবে। তারপরও এটা স্বার্থবৃদ্ধি হলো জিএসপি ফিরিয়ে পাওয়ার জন্য বাংলাদেশের তৎকালীন সরকার খুব উদ্গ্রীব হয়ে যায়, কারণ 14 সালের জানুয়ারিতে ইলেকশন ছিল। আর ঠিক ওই সময় জিএসপি বন্ধ হয়ে গেলে তখনই একটা চরম সমালোচনা হয়। ফেসবুক কাঁপায়া ফেলায় বাংলাদেশের জনগণ, এবং বিরোধী দলও বলে যে আমাদের জিএসপি লাগবে। এই জন্য দ্রুত জিএসপি আনার জন্য সে টিকফা স্বাক্ষর করে। কিন্তু স্বাক্ষর করার পর ইউএসএ এখন পর্যন্ত পোশাক শিল্পে আমাদের জিএসটি সুবিধা দেয়নি। এখন পর্যন্ত জিএসটি সুবিধা দেয়নি। জিএসটি মানে হলো শুল্কবিহীন বাণিজ্য, অর্থাৎ আমাদের পণ্য ওদের দেশে যাবে কিন্তু আমাদের কোনো শুল্ক দিতে হবে না। সো টিকফা গেল। টিফা নামে একটা চুক্তি এই বছর স্বাক্ষর করছে। এই টিফার নামটাই কিন্তু 6 সালে গিয়ে হয় টিকফা, এইটাই কিন্তু ওটা। আর এখন বর্তমানে টিফা আছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত একটা চুক্তি যার নাম টিফা। যে প্রশ্ন আসে, টিকফা স্বাক্ষর করেছে বাংলাদেশ কার সাথে? ইউএস এর সাথে। বাংলাদেশ কার সাথে? টিফা স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়ার সাথে। টিফা স্বাক্ষর করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে, এটা মনে রাখবেন। পিটিএ মানে হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা, কিন্তু এটাকে আমরা চুক্তি বানায় ফেলাইছি। পিটিএ মানে হলো প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট।
প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা। এই পিটিএ হলো যে আমি আপনাকে যে সুবিধা দিব আপনি আমাকে আরেকটা সুবিধা দিবেন, অর্থাৎ এটা বিডি ভার্সেস ভুটান স্বাক্ষর করে। এটা প্রথম বাংলাদেশের প্রথম কোন পিটিএ। বাংলাদেশের আগে কখনো এরকমের পিটিএ স্বাক্ষর করেনি। আর এই পিটিএ স্বাক্ষর করে বাংলাদেশ এবং ভুটান প্রথম, সেটা 6 ডিসেম্বর 2020 এখানে বলা হয়েছে যে ভুটানের পণ্য বাংলাদেশে আসবে 34টি, আর বাংলাদেশের পণ্য 100টি পণ্য যাবে ভুটানে। অর্থাৎ বাংলাদেশি পণ্য ভুটানে যাবে 100টি, আর ভুটানের পণ্য বাংলাদেশে আসবে 34টি। দুই দেশের মধ্যে পণ্য যাবে, সেখানে কোনো শুল্ক গ্রহণ করা হবে না। তার মানে পিটিএ স্বাক্ষর করছে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে ভুটানের সাথে 6 ডিসেম্বর 2020-তে, যেদিন ভুটান আমাদেরকে স্বীকৃতি দেয় ঠিক সেই দিনকেই এই চুক্তিটা স্বাক্ষর করা হয়। এবং এখানে ভুটান 34টি পণ্যে শুল্ক মুক্ত প্রবেশাধিকার দেয়, বাংলাদেশ 100টি পণ্যে শুল্ক সুবিধা লাভ করে। বাংলাদেশ বেশি পেয়েছে। এইস অ্যান্ড ডেম, হেনেস অ্যান্ড মেনেস, এই এইস অ্যান্ড ডেম, এরা এইস অ্যান্ড ডেম, হেনেস অ্যান্ড মরিস, MAURTIZ, হেনেস অ্যান্ড মরিস, এটা সুইডেনের প্রতিষ্ঠান এবং এরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক কিনে থাকে। সুইডিশ ক্রেতা প্রতিষ্ঠান, খুচরা ক্রেতা প্রতিষ্ঠান, এবং বিডি পোশাক ক্রয় করে থাকে। বাংলাদেশি পোশাক ক্রয় করে এরা। ওয়ালমার্ট, এটা পৃথিবীর বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। একজন বলেন তো ওয়ালমার্ট কোন দেশের? এবং এরাও বিডি পোশাক কিনে থাকে। বাংলাদেশের পোশাক কিনে থাকে হলো ওয়ালমার্ট। অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স, এই দুইটা কি? এই অ্যাকর্ড হলো ইউ আর অ্যালায়েন্স হলো নর্থ আমেরিকা, অর্থাৎ পোশাক ক্রেতাদের জোট। অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স পোশাক ক্রেতাদের জোট, এটা আরেকটা একটা টপিক। অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স পোশাক ক্রেতাদের জোট। অ্যাকর্ড হলো ইউরোপীয় পোশাক ক্রেতা, তাদেরকে বলা হয় অ্যাকর্ড, আর নর্থ আমেরিকার পোশাক ক্রেতা তাদেরকে বলা হয় হলো অ্যালায়েন্স। আপনি মনে রাখবেন, আমেরিকা সবসময় বিদেশিদেরকে এলিয়েন বলে থাকে, বিদেশিদের এলিয়েন বলে থাকে, তার মানে এটা অ্যালায়েন্স। পোশাক ক্রেতাদের জোট ইউ আর হলো নর্থ আমেরিকা, এই দুইটাই গঠিত হয়েছে 2013 সালে রানা প্লাজা ধসের হওয়ার পরে, কিন্তু এখন দুইটার একটাও বাংলাদেশে নাই, এর মেয়াদও শেষ। অর্থাৎ অ্যাকর্ড এবং অ্যালায়েন্স বাংলাদেশে এই 2021 সাল থেকে নাই। ওয়ালমার্ট কোন দেশের প্রতিষ্ঠান বলছেন? ওকে, ইউএসএ, থ্যাংক ইউ, ইউএস প্রতিষ্ঠান। ইয়াংওয়ান, এটা হলো দক্ষিণ কোরিয়া। পোশাক খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে, পোশাক খাতে সর্বোচ্চ বিনিয়োগকারী সংস্থা হলো ইয়াংওয়ান, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান। অ্যালায়েন্স কিন্তু পরীক্ষা আসছে, 40তম বিসিএসসি কিন্তু অ্যালায়েন্স পরীক্ষা আসছে। রপ্তানি আয় নিয়ে একটা ঝামেলা আছে। রপ্তানি আয় আপনাদেরকে বলছি আমি,
2021-22 অর্থ বছরে 38.76 বিলিয়ন ডলার। এটা সমীক্ষা প্রকাশ হওয়ার আগে জুলাই মাসে এটা প্রকাশিত হয়েছে, কিন্তু সমীক্ষা 2021-এ তারা মার্চ পর্যন্ত তথ্য নেয় তো, এবং সমীক্ষা 2021 এখানে বলছে 35.18 বিলিয়ন ডলার। অর্থনীতি সমীক্ষা এটা আছে, কিন্তু আমার মনে হয় অপশন দেখে উত্তর করাটা বুদ্ধিমানের কাজ হবে। যদি এটা অপশনে থাকে এটা মাস্ট উত্তর, দিস ইজ আনসার। আর সমীক্ষায় উল্লেখ আছে এটা অর্থ বছর শেষে 38.76 বিলিয়ন ডলার। এটা পত্রিকায় জুলাই মাসে, আমাদের পত্রিকায় জুলাই থেকে অগস্টে পত্রিকা আসছে। আর সমীক্ষা 2021 যেটা প্রকাশিত হয়েছে গত সেপ্টেম্বরের শুরুতে, সেখানে বলছে 35.18 বিলিয়ন ডলার এই সমীক্ষায়। ক্লিয়ার? সো রপ্তানি আয় দুইটাই মনে রাখবেন, পরীক্ষার সময় যদি দুইটাই থাকে তাহলে 38.76 বিলিয়ন ডলার আনসার হবে নিঃসন্দেহে। আর 35.18 বিলিয়ন ডলার এটাও মনে রাখতে হবে। আর একটা হলো ঋণ, বৈদেশিক ঋণ 2020-21 অর্থ বছরে সবচেয়ে বেশি করেছে কিন্তু আইডিএ ঋণ দিয়েছে, আর 19-20 অর্থ বছরে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে এডিবি। 20-21 অর্থ বছরে সবচেয়ে বেশি ঋণ দেয় আইডিএ, আর 19-20 অর্থ বছরে সবচেয়ে বেশি ঋণ দেয় এডিবি। সহযোগিতায় সবসময় শীর্ষ দেশটা হলো শীর্ষ দেশটা কিন্তু সহযোগিতায় সবসময় জাপান। আর এডিবির কিন্তু উদ্যোক্তা কি? জাপান, এবং এডিবির প্রেসিডেন্ট সবসময় একজন জাপানিজ হয়। এবারে আসেন ইপিজেড। ইপিজেড প্রতিষ্ঠার জন্য যে বেবজা, এই বেবজা প্রতিষ্ঠা হয় কিন্তু 1980 সালে, এটা আপনার জানা আছে। আর প্রথম যে ইপিজেড হয়, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, প্রথম ইপিজেড হয় কিন্তু চট্টগ্রামে। আর এই চট্টগ্রামে হয় 1983 সালে। তাহলে প্রথম ইপিজেড চট্টগ্রাম, যেটা হালি শহরে হয়। চট্টগ্রামে কিন্তু বেশ কয়েকটা, 4টা ইপিজেড, বেসরকারি ইপিজেড 2টা, সরকারি ইপিজেড 2টা। সরকারি হলো পতেঙ্গা এবং হলো পতেঙ্গা, আর একটা হলো হালিশহর। সরকারি ইপিজেড 2টা, পতেঙ্গা এবং হালিশহর। চট্টগ্রামে সবচাইতে ইপিজেড বেশি, চট্টগ্রামে 4টা ইপিজেড, 2টি সরকারি আর বেসরকারি 2টাই কিন্তু ওখানে, 2টি বেসরকারি ইপিজেড 2টার নাম হলো রাঙ্গুনিয়া আর ইপিজেড আর কে ইপিজেড। রাঙ্গুনিয়া আর একটা হলো কে ইপিজেড, কোরিয়ান ইপিজেড। আর ইপিজেড আর একটা হলো কে ইপিজেড। কে মানে কোরিয়ান ইপিজেড, আর হলো রাঙ্গুনিয়া ইপিজেড। রাঙ্গুনিয়া, এই আর ইপিজেড আর কে ইপিজেড 2টাই প্রতিষ্ঠা কিন্তু 1999 সালে। এই আর ইপিজেড হলো প্রথম বেসরকারি ইপিজেড বাংলাদেশে। প্রথম বেসরকারি ইপিজেড কিন্তু আর ইপিজেড, আর কে ইপিজেড এটা কোরিয়ান। বাংলাদেশের যে ইপিজেড গুলো আছে সবচেয়ে বড় ইপিজেড কিন্তু আয়তনে এটা সবচেয়ে বড়, এবং এর আয়তন 2492 একর। 2492 একর। অপরদিকে এই প্রথম ইপিজেড চট্টগ্রাম, যেটা হালি শহরে, এই হালিশহর ইপিজেডে মাত্র আয়তন হলো 493 একর। 493 একর, 53 একর, আমি দুঃখিত, 453 একর। আর সবচেয়ে বড় একটা হবে পটুয়াখালীতে, সেটা তো এখনো হয় নাই। এই ইপিজেড চট্টগ্রামে, হালিশহরে 1983। আপনি মনে রাখবেন এই কথাটা, বেবজা দেখা যায় না, এটা মনে রাখবেন, বেবজা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, বিআইডিএ বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তিনটি প্রাইম মিনিস্টার অফিসের অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয় তিনটা, বেবজা, বেজা, বিটা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে অবস্থিত। তাহলে আপনি জানেন সরকারি ইপিজেড কিন্তু হলো 8টি। এখন এই 8টি ইপিজেড কোথায় কোথায় আপনি মনে রাখবেন, বিভাগীয় শহরে শুধুমাত্র আছে এই চট্টগ্রাম আর ঢাকায়, এছাড়া বাকি 6টা সরকারি ইপিজেড একটাও বিভাগীয় শহরে না। যেমন কোথায় কোথায় আছে দেখেন, কুমিল্লায় আছে, আছে ঈশ্বরদী, পাবনা ইপিজেড আছে, ঈশ্বরদী পাবনা। তারপরে আছে আদমজি নারায়ণগঞ্জ, যেটা 2006 সালে হয় সর্বশেষ। আদমজি নারায়ণগঞ্জ 2006 দুইটা হয়, একটা চট্টগ্রামের পতেঙ্গা আর একটা হয় আদমজি নারায়ণগঞ্জ 2006। আদমজি পাটকল, এর কোয়ার্টারেই আমার জন্ম। আমার বাবা আদমজি পাটকলে চাকরি করতেন, তিনি আদমজি পাটকলের নেতা ছিলেন। আমার বাবা দিলার হোসেন মাস্টার বলা হতো, তিনি এখানের লিডার ছিলেন। 1996 সালে অবসরে গেছেন। তো আমার জন্ম আদমজি পাটকলের কোয়ার্টারে, পাটকল না। আর ইপিজেড আর হলো কে ইপিজেড, আর হলো রাঙ্গুনিয়া আর ইপিজেড হলো রাঙ্গুনিয়া ইপিজেড, রয়াকার, এই যে রাঙ্গুনিয়া। এখন দেখেন কুমিল্লা, ঈশ্বরদী, পাবনা, আদমজি নারায়ণগঞ্জ, তারপর আছে উত্তরা নীলফামারী, যেটা হলো আপনার কৃষি ভিত্তিক ইপিজেড। অর্থাৎ সবগুলো ইপিজেডই কিন্তু পোশাক উৎপাদন করে, শুধুমাত্র উত্তর ইপিজেড কৃষি পণ্য উৎপাদন করে। তাহলে আপনি পাইলেন কয়টা? 8টার মধ্যে 1 2 3 4 5, আর একটা বললাম না পতেঙ্গা, এখানে পতেঙ্গা চট্টগ্রাম সিটিজি, পতেঙ্গা চট্টগ্রাম আর হালিশহর চট্টগ্রাম, এই হলো 2 3 4 5 6, 6টা পাইলাম। মোংলা আছে একটা, বাগেরহাট, মোংলা বাগেরহাট। মোংলা বাগেরহাট। আর একটা কোথায় থাকতে পারে? পরীক্ষায় থাকবে কোন জায়গায় ইপিজেড নাই। ঢাকায় তো আছে একটা, ঢাকার কথা লিখি নেই, আল্লাহ, ঢাকা তো লিখি নেই। সাভার ঢাকা, যেটাকে বলা হয় ডিইপিজেড, ঢাকা ইপিজেড, সাভার ঢাকা। এবং ঢাকা ইপিজেডটা হয়েছে 1993 সালে, 10 বছর পরে। 1993 সালে ঢাকা ইপিজেড হয় দ্বিতীয়। ঢাকার প্রতিষ্ঠাকালটা জানবেন 1993। আর আদমজি আর হলো পতেঙ্গা দুইটাই 2006 সালে সর্বশেষ। আর মনে রাখবেন সবচেয়ে বড় যেটা হবে, সবচেয়ে বড় ইপিজেড, সরকারি ইপিজেড সবচেয়ে বড় কিন্তু কোরিয়ান ইপিজেড, কিন্তু ওটা সরকারি না। সবচেয়ে বড় ইপিজেড 500 একর, এবং এই 500 একর হলো পচা কোরালিয়া পটুয়াখালী, শ্রদ্ধেয় পটুয়াখালী, পচা কোরালিয়া পটুয়াখালী। কালকে পূজা না হইলে কিন্তু আগামীকালকে পরীক্ষা হইতো, 43তম পরীক্ষা কিন্তু আগামীকালকে হয়ে যেত। পাটকল গুলো পিভিবিতে দিয়ে আমাদের কি লাভ হবে? পাটকলের কথা বলছেন? হ্যাঁ হবে। পাটকল তো এখন 330টার উপরে পাটকল, সবই তো বেসরকারি। এই ক্রিয়ে চার্জ নাই তো, চার্জ কেমনে দিবি? সিস্টেম কর, কুইক সিস্টেম কর। ওহো, হেডফোন দিলে চার্জার দেওয়া যাবে না? ভাই রে ভাই, কি জিনিস রে! আইফোন একটা জিনিস মানুষের শিক্ষা দিয়ে ছাড়ে, তুমি শিখবা না, তোমার শিখায় ছাড়লো। তাহলে চট্টগ্রামে সবচাইতে বেশি ইপিজেড। কোশ্চেন কিন্তু আসবে ভাই, এর মধ্যে কত সুন্দর করে কোশ্চেন আসবে। এর মধ্যে একটা কোশ্চেন কালকের পরীক্ষাতেও আছে। আপনার কোশ্চেন গুলা কি ভাল লাগে না কেমন লাগে বলেন তো? কোশ্চেন কি খারাপ হয় না ভালো হয় বলেন তো? আনস্মার্ট একটু বলেন তো, আমার পরীক্ষার কোশ্চেন যারা দেন। 259 কি হাওলাদার এমডি ইত্তেহাদ,
হাওলাদার এমডি ইত্তেহাদ কি লিখছেন বুঝি নাই। শিল্পনগর, হাইটেক পার্ক এসব কাদের অধীনে থাকে? হাইটেক পার্ক তো হলো প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকে, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। দেখেন না ইয়া ঘুরে হাইটেক পার্কের জন্য, ওই যে ফলক। 500 একর আয়তন, কঠিন হয় স্যার, হার্ড কোশ্চেন হয় সব। স্ট্যান্ডার্ড এন্ড স্মার্ট হয় একজন বলছে, ভালো হয় একজন বলছে কঠিন লাগে। অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন, একজন বলছে ভালো, একজন বলছে কঠিন, একজন বলছে পড়েও পারে না। স্যার অনেক স্মার্ট হয়, একজন বলছে স্ট্যান্ডার্ড। 55%-এর বেশি মার্কস থাকে না আমার কোশ্চেনে। 55 পাইলে অনেক ভালো নম্বর। স্মার্ট কঠিন লাগে না? আচ্ছা ঠিক আছে, কালকের প্রশ্ন দেখবেন সহজ। ক্লাস, আমি তো ক্লাস থেকেই কোশ্চেন দেই, আপনার ক্লাসগুলোই ভালো করে করেন না। একদিন ক্লাস করে তার একদিন করে না, এরপর পারে না, তারপর গালি ক্লাস করে আমারে। মনে হয় আজকে পইরা ফেলছি সব। আচ্ছা, এত কঠিন প্রশ্ন বিসিএস আসবে না। প্রথম ইপিজে চট্টগ্রাম, ভালোই হয় কিন্তু অনেক কম পারি, কম পাই। রিয়েলি গুড, স্টাডি স্ট্যান্ডার্ড রিয়েলি গুড। আচ্ছা দেখি কি বলে, প্রশ্ন দেখলে মনে হয় সহজ, দাগানোর পর দেখে বলে স্ট্যান্ডার্ড বাট কিছু কঠিন। 11 পাইলে ভালো, 11 ভালো নম্বর, 20-এর মধ্যে 11। কালকের পরীক্ষার প্রশ্ন তো অনেকগুলো পড়াই ফেলছে, আমি তো যা পড়াই তাই পরীক্ষা দিই। না পারলে আমি কি করবো ভাই, আমি কি করতে পারি? আবার পড়ে গেছে। দাগানোর আগে সহজ, দাগানোর পরে কঠিন। রিটেন ভিউ নিয়ে কিছু বলেন। আপনাদের ক্লাস নিতে নিতে রিটেন ভিউ কেমনে করো? ক্লাসে যে কষ্ট লাগে, কত ক্লাস। আজকে সারাদিন কাজ করতে পারি না বইয়ের, সারাদিন ক্লাস নিছি, সারাটা দিনই ক্লাস দিলাম। ওকে, তারপর আছে কি লোভনীয় কোশ্চেন দেন ভাই। গুড কোশ্চেন, কঠিন ভাই। বিমানবন্দর ঘোষণা হয়েছে তাই 7টা বলছিলেন, বাট পটুয়াখালীতে ইপিজেড ঘোষণা হয়েছে, তাহলে 9 নম্বর ইপিজেড বললাম না কেন? ধরো ওটা তো সবে মাত্র নাকি বিমান, আপনি একটা জিনিস বুঝে না, এত কম বুঝেন। আমি আপনাকে বলি, রাজশাহী মেডিকেলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে, অটোমেটিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, ঘোষণা মানে হয়ে গেছে। কিন্তু কথা হলো পটুয়াখালীতে রিপিজেড নাই, এটা বলছে হবে। পটুয়াখালী যদি একটা থাকতো, যে একটা কারখানা আছে এটাকে ইপিজেড এর বন্ধ করছে, ওখানে তো কিছুই না, ওরা জমি লিজ নিচ্ছে। বোঝেন না কেন? কোচিং এর কোশ্চেনও কঠিন করে। কোশ্চেন, আমি তো কোচিং এ পরীক্ষা দিয়ে একবার পরীক্ষা দিয়েছিলাম 35তমতে। 35তমতে আমি পড়া শুরু করছিলাম 16-17 দিন আগে মনে হয়। প্রথমে একটা পরীক্ষা দিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে, সেখানে তো পাইলাম খুব সুন্দর 67 পাইছে মনে হয়, আর আমার বন্ধু পাইছে 130+, 35 না 7 এর। যাই হোক, এখন কোচিং একটা পরীক্ষা দিয়েছি, আমি পাইছি 82, বুঝছেন? কোচিং এ পাইছি 82। এখন স্টুডেন্টদের সাথে পরীক্ষা দিতেছি, লজ্জাও লাগতেছে। এখন ওখানে আবার যার যার নম্বর সেটা বইলা দেয়, মানে আরেকজনের কাছে একজনের নম্বর নেয়, সে দেখে যে কত পাইছে। আর আমি আমারটা দেই না, আমি বলছিলাম দেবো না, ঠিক আছে আমি দাগাই। তখন তারা হাসলো, তা দিলাম, আমি দিলাম। কিন্তু এখানে আমি পাইছি হলো কাইটাকুটা 82। মনটা ভেঙে গেল যে 82 পাইলাম, 200-র মধ্যে 82, এটা কোনো নম্বর? ফাইনালে আমি পাইছিলাম 88 এবং টিকলাম। 35তমতে কিন্তু 88 পেয়ে আমি টিকছি, ফাইনালে পাইছি আমি 88। আর যেই বন্ধু বলছে না, ওর ওর কাহিনী জানেন, ও যে বলছে যে একটা 35 পাবে, ও পরীক্ষা দিয়ে বলছে যে 110 থেকে 15 পাইতে পারে, আমি ফেল করবো। পরীক্ষা দিয়া হল থেকে বেরোছে একসাথে, আমার পিছনে সিট ছিল। এরপরে কমতে কমতে রাতে ফোন দিল যে ওর কোনো রকম 95 থাকে। 2 দিন পরে ফোন করলো যে ও বললো যে ভাই 80ও পাবো না। মানে কমতে কমতে। তা আমি ধারণা ছিল যে 90-95 পাবো, কিন্তু পরে দেখছি যে
88 পাই। আমি দাগাইছিলাম, আপনারা কিন্তু দাগাবেন। 135টা দাগানো সেফ, 135-এর বেশি দাগানোটা রং ডিসিশন যদি খুব ভালো প্রস্তুতি না থাকে। আবার 115-20 দাগানো কিন্তু খুব রিস্কি, 115-20 দাগানো খুব রিস্কি। অন্যখানে নম্বর থাকা অনেক সময় দেখবেন 50-50 চান্স থাকলে প্রশ্নটা হয়ে যায়। এই জন্য আপনারা মডেল টেস্ট পরীক্ষায় একটু দাগাবেন। মডেল টেস্ট পরীক্ষায় 135 থেকে 145টা দাগানোর অভ্যাস করবেন, এটা দাগানোর অভ্যাস করেন। আর তো মাত্র 15 দিন আছে, 15টা দিন, 15টা দিন, 14টা রাত, উফ, তারপরে দেখবেন কি ফিলিংস একটা। তাহলে ইপিজেড এর ক্ষেত্রে পটুয়াখালীতে নবম ইপিজেড হবে এবং এটা সরকারি ইপিজেড হবে, এটা সবচেয়ে বড় ইপিজেড হবে। আপনাদেরকে একটা বলি, বিনিয়োগের কথা বলতে পারি। বিনিয়োগের কথা বলি, আপনাদেরকে বলি যে আংটারের রিপোর্ট যদি বলে, আংটারের রিপোর্ট অর্থাৎ যদি নেদারল্যান্ডস অপশনে থাকে তাহলে নেদারল্যান্ডস আনসার হবে। নেদারল্যান্ড যদি না থাকে, এই পানি দাও তো একটু, তাহলে ইউএসএ আনসার হবে। অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দেশ নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস না থাকলে ইউএসএ উত্তর হবে। এবং আমি ভাই, আমি জানি না আপনাদের এখন অনেক সময় যারা প্রশ্ন করে ওরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখেও করতে পারে, কারণ তাদেরও তো সোর্স লাগবে। আপনি তো মনে করতে পারেন হয়তো বা খুব জায়ান্ট পার্সনরা কোশ্চেন করে, এই সেই, খুব জায়ান্ট পার্সনরা করে না। কোশ্চেন যারা করে এদেরকে দেখলে অনেকে পরীক্ষাও দিতেন না, সত্যি কথা। এখন বিষয় হয়েছে যে কোশ্চেনে দেখেন না প্রতি বছরই 5-6টা কোশ্চেন ভুল থাকে, উত্তর ডাবল থাকে, উত্তর থাকে না। এখন বিষয় হয়েছে যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কোনো সোর্সে দেখি নাই যে বাংলাদেশে বিনিয়োগকারী সর্বোচ্চ মানে বেশি বিনিয়োগকারী দেশ নেদারল্যান্ডস। আপনি আংটার রিপোর্ট খুঁজেন, যেখানে ইউএসএ লেখা। আমি জানি না যে নেদারল্যান্ডস কেন উত্তর, আই নেভার নো। এটা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া আমি কোথাও পাই না। আপনি যত খুঁজেন আংটারে ঢোকেন, আপনি যদি নেদারল্যান্ডস পান আমাকে একটা স্ক্রিনশট দিয়েন। একেবারেই নাই, কোথায় পাইছে আমি তা জানি না। আচ্ছা, একজন বলছে যে কখনো কখনো কম পান। আমি আরেকটা গল্প বলি, আপনারা অনেকেই জানেন এটা। আমার এই গল্পটা অনেকের কাছে এটা পরিচিত। আমি গল্পটা স্বাচ্ছন্দ্য বোধ করি এজন্য যে এটা আমার জন্য একটা মোটিভেশনটা কি দেখেন। 2005 সালে আমি কোচিং করি, এইচএসসির পরে আমি কোচিং করি ভর্তি পরীক্ষার জন্য। আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো এমন কোনো ড্রিম আমি আমার জীবনে দেখি নাই। শুধু জানতাম যে ঢাকা ইউনিভার্সিটি অনেক ভালো, ইন্টারমিডিয়েট ভালো পড়ি, ওখানে পারলে মনে হয় ভালো হবে। কিন্তু আমার একটা এমন ড্রিম ছিল না যে ঢাকা ইউনিভার্সিটি আমার পড়তেই হবে। আমি জাস্ট এইচএসসি পাস করে ঢাকায় আসি। আমি যে ঢাকায় আসি এটাই আমার বড় স্বপ্ন ছিল। আমার ঢাকায় আসাটাই স্বপ্ন ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া আমার স্বপ্ন ছিল না। মূল আমি যে ঢাকায় আসবো, ঢাকায় থাকবো, সবসময় খেলা দেখবো, টিভি দেখবো শুক্রবার, এটা একটা আলাদা একটা ফ্লেভার। সো ভুল থাকলেও একটা উত্তর আছে, যে কোনো প্রশ্ন ভুল থাকলেও ভুলের মধ্যে একটা উত্তর আছে। অর্থাৎ একটা উত্তর না নিলে কিন্তু খাতা মেশিন দেখবে না। আমার গল্পটা শেষ করি, সো অল্প একটু সময় করি। সো আমি ঢাকায় আসলাম, আমি ফার্মগেট কোচিং করি। তা আমি আসি সায়দাবাদ থেকে, আর যাত্রাবাড়ি থেকে এক ভাই আসে, যাত্রাবাড়ি থেকে আসে মনির ভাই। মনির ভাই ছিলেন, তিনি ছিলেন সেকেন্ড টাইমার, আর আমি ছিলাম ফার্স্ট টাইমার। সেকেন্ড টাইম যে পরীক্ষা দেওয়া যায় বা কেউ সেকেন্ড টাইম পরীক্ষা দেয় এটা আমি জানি না, জাস্ট উনি আমাদের সাথে কোচিং করে। তো পরীক্ষা হতো, পরীক্ষার মধ্যে মডেল টেস্টে কোশ্চেনে আমি যদি পাইতাম 8
প্রথম পরীক্ষা পেতাম 7, 8, 30-এর মধ্যে, 9 এরকম পাইতাম 30-এর মধ্যে। আর তিনি পাইতো 24, 26, 28, এবং সে এরকম প্রশ্ন পাইতো 30-এর মধ্যে। আলটিমেটলি আমার মনও ভাঙতো না। যখন যাইতাম, একই গাড়িতে যাইতাম, উনি আমাকে বলতো যে গাড়িতে বসে, তুমি এটা পারো না, এটা পারো না, কমলাকান্ত এটা পারো না, তুমি তুমি এই যে রবীন্দ্রনাথ, ভানু সিংহ তুমি পারো না। তা আমাকে বলতো, আমি শুনতাম না। এরপরে কি হলো, কোচিং এ আমি কিন্তু 7, 8, 9 থেকে 11 পাওয়া শুরু করলাম, 12, 13, যাই হোক 10টা মডেল টেস্ট হয় কোচিং এ। আমি প্রথম 1 থেকে 6 নম্বর মডেল টেস্টে আমার 100-র মধ্যে 40-এর ঘরে আমি থাকি নম্বর, মানে 1 থেকে 5-এর মধ্যে আমি 40-এর ঘরে বা 30-এর ঘরে 100-র মধ্যে। 6 নম্বর মডেল টেস্টে আমি মনে হয় 50 ক্রস করি, আর 7 নম্বর মডেল টেস্টে খুব সুন্দর 57 পাই। 8 নম্বর মডেল টেস্টে আমি পাই, তখন ওই কিন্তু সবসময় 70 এবং 80-র ঘরে, প্রত্যেকটা মডেল টেস্টে 70 এবং 80-র ঘরে। 8ম মডেল টেস্টে আমি পাই 63, আর সে অবশ্যই যথারীতি 70+। 9th মডেল টেস্ট আমার মনে আছে আমি 67 পাই, সে পায় সে পায় হলো 76 মনে হয়। লাস্ট মডেল টেস্ট ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি পাই 70, সে পায় 66। ভর্তি পরীক্ষায় আমার সিরিয়াল থাকে 606, তার সিরিয়াল 1800+, এবং আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে, সেই ইসলামিক স্টাডিজে। মানে একটা ইমপ্রেসিভ অ্যান্ড মেসিভ একটা রেজাল্ট। এবং আমি লাস্ট মডেল টেস্টে আমি যখন 70 পাই, তখন আমি বলি যে আল্লাহ, আমার এইটা থাকলেই হলো। আমি ভর্তি পরীক্ষা পাই 76.5। আপনাদের মডেল টেস্টে এখন আপনারা 40 পাচ্ছেন, 50 পাচ্ছেন, 60 পাচ্ছেন, দেখবেন হুট করে আপনি 75 পেয়ে গেছেন, হুট করে 95 পেয়ে গেছেন। অর্থাৎ আপনি কিন্তু এখানে কিন্তু খুব দ্রুত বাড়বেন, এখান থেকে আপনার দ্রুত মানে বাড়বেন। অর্থাৎ আপনি এই এই সপ্তাহটায় দেখবেন না, তার নেক্সট উইকে আপনার যে প্রিপারেশন থাকবে, সেই প্রিপারেশনে দেখবেন আপনার মানে তুঙ্গে থাকবে, ইনশাল্লাহ তুঙ্গে। আপনি দেখবেন এই সময়টা আপনার তুঙ্গে উঠে যাচ্ছে। আবার অনেক ওভার কনফিডেন্স যারা থাকে, এখানে ওভার কনফিডেন্স কিন্তু ফ্যাক্ট, এবং সে কিন্তু কমতে কমতে এই পর্যন্ত আসছে। উনি এখন এই যে একটা কলেজের টিচার মোহাম্মদপুরে। মনির ভাই উনি আমাকে এতটা সন্দেহ করতেন, আপনি চিন্তা করতে পারবেন না, যে ঢাকা ইউনিভার্সিটিতে আইআর ডিপার্টমেন্ট, আমাদের সময় আইআর ডিপার্টমেন্টে 17 জন ভুয়া 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 ছিল, ভুয়া ছাত্র ছিল, এবং সেটা পত্রিকা আসছে। সকালবেলা দেখে সে আমাকে ফোন করছে, বলতে আমি আমাকে হলে ভাই, আমি তো পত্রিকা দেখি না, বলছে হলে ভাই আমি তো ঘুমাইতেছি। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে আমার প্রতি এতটা কনফিডেন্স ছিল যে এ তো পাশ করারই কথা না, সে কেমনে এত মানে জাম্প করলো। এবং শেষ পর্যন্ত আমার জাম্পিং দেখে তো সে অবাক, এবং সে আমাকে সন্দেহ করা শুরু করলো যে ভুয়া ছাত্রের মধ্যে একজন আছে। 17 জন বাতিল হয়ে যায় ভর্তি, এজন্য মনে করছে যে আমারও মনে হয় তার মধ্যে আছে। ওকে, সো আপনি কিন্তু খুব দ্রুত আপনার ইয়া হবে। ক্লিয়ার? আচ্ছা, বিনিয়োগের কথা বলছিলাম, এখন সর্বোচ্চ খাত বিনিয়োগের, সর্বোচ্চ খাত কোনটা? বিনিয়োগের সর্বোচ্চ খাত এখানে আনট্যাড বলছে বাংলাদেশের সর্বোচ্চ বিনিয়োগের খাত হলো বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। 2020 সালে বিনিয়োগের সর্বোচ্চ খাত হলো বিদ্যুৎ। আপনাদের জন্য 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কেন পরীক্ষা আসবেন আমি জানি না। বিডা আর একটা হলো বেজা। বিডা এবং বেজা। বিডা হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এবং এটা কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রীর অফিসের অধীনে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এটা হলো 2016 সালে প্রতিষ্ঠিত হয়। বিনিয়োগ বোর্ড প্লাস ও প্রাইভেটাইজেশন বোর্ড একত্র হয়ে হয় প্রাইভেটাইজেশন বোর্ড, সংযুক্ত হয়ে প্রতিষ্ঠিত হয়। প্রাইভেটাইজেশন বোর্ড এবং বিনিয়োগ বোর্ড হয়ে 16 সালে বিডা গঠিত হয়, এবং বিডা প্রাইম মিনিস্টার অফিসের অধীনে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই বিডা ওএসএস চালু করেছে, অন
স্টপ সার্ভিস। তাহলে অন স্টপ সার্ভিস হলো একই টেবিল থেকে সব সার্ভিস সরবরাহ করা। এই অন স্টপ সার্ভিস এর অধীনে প্রায় 38টি সেবাকে যুক্ত করার জন্য তারা এই অন স্টপ সার্ভিস চালু করেছে। এবং এই ওএসএস বা অন স্টপ সার্ভিস রিসেন্ট ভিউতে মনে হয় পাবেন অর্থ বাণিজ্য পাতায়। অন স্টপ সার্ভিস কি আমি ফালাই দিছি নাকি? অবশ্যই এটা থাকার কথা। অন স্টপ সার্ভিস আছে। আল্লাহ, অন স্টপ সার্ভিস এখানে নাই। ইন্না লিল্লাহ। ও আচ্ছা 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 আচ্ছা, বিডা এবং বেজা দুইটার মধ্যেই আছে। অর্থাৎ 2018 সালের 16 অক্টোবর, 16 অক্টোবর 2018 এটা চালু করছে। কিন্তু বিডা বিডা চালু করছে, কিন্তু এটা সুফলটা পায় বেজা। সুফল পায় বেজা। বেজা মানে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, এটার প্রতিষ্ঠা কিন্তু 2010 সালে, ওইটা 16 সালে। এবং এদের কাজ হলো এসিজেড প্রতিষ্ঠা করা। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত ছিল, এসিজেড প্রতিষ্ঠা করা। এর উদ্দেশ্য হলো এসিজেড প্রতিষ্ঠা করা। আর এই এসিজেড প্রতিষ্ঠা করা মানে হলো স্পেশাল ইকোনমিক জোন। আমরা ইপিজেড এ জানি কি, ইপিজেড এ সাধারণত যেই পণ্যটা রপ্তানি হয় সেই রপ্তানিকৃত পণ্যটা উৎপাদন করা হয়। ইপিজেড এ রপ্তানিকৃত পণ্যটা উৎপাদন করা হয়। আর স্পেশাল ইকোনমিক জোনে এখানে কিন্তু রপ্তানিকৃত পণ্য না, অর্থাৎ সব পণ্যই উৎপাদন করা হয়। সব পণ্য উৎপাদন করা হয়, কিন্তু সবচেয়ে বেশি যেটা সেটা রপ্তানি করা হয়। অর্থাৎ রপ্তানির জন্য এটা হয় না, এটা বেসিক্যালি এক একটা জায়গায় এক একটা পণ্যের গুরুত্ব থাকে। এক একটা এক একটা স্থানে এক একটা পণ্যের অবস্থান থাকে মানে। আর সেখানে এই এসিজেড হবে সব জায়গায়, অর্থাৎ যেখানে যেই পণ্য হয় অতিরিক্তটা রপ্তানি হবে। এখানে একটা টার্গেট আছে 2030 সালের মধ্যে 100টি এসিজেড করবে। এটা একটা তার টার্গেট এই বেজার। এবং ইতোমধ্যে 93টি অনুমোদন পেয়েছে। 93টি অনুমোদন পেয়েছে। তাহলে 100টি এসএজেড হবে, অনুমোদন পেয়েছে 93টি এই পর্যন্ত। এবং 28টি বাস্তবায়ন হয়ে গেছে। বাস্তবায়ন হয়েছে ইতিমধ্যে 28টি। আর এর মধ্যেই একটা গুরুত্বপূর্ণ এবং বড় একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেটা হলো বঙ্গবন্ধু শিল্প পার্ক। এটা যেন অবশ্যই মনে থাকে, পারলে আরেকবার সার্চ দিয়ে দেখে যাবেন। এর আয়তন কিন্তু 30,000 একর এবং এটা 3টি উপজেলায়। এই বঙ্গবন্ধু শিল্প পার্ক কিন্তু 3টি উপজেলায় অবস্থিত। বঙ্গবন্ধু শিল্প পার্ক 3টি উপজেলায়, অর্থাৎ চট্টগ্রামের হলো 2টি, আর এর হলো ফেনীর হলো সোনাগাজী, অর্থাৎ মিরসরাই আর একটা হলো সীতাকুণ্ড। এই দুটো হলো চট্টগ্রামের। আর ফেনীর হলো সোনাগাজী, যেটা হলো ফেনী। এই 3টি উপজেলায় অবস্থিত, 30,000 একর আয়তন। আর এটা 43,000 কোটি টাকার বেশি কোটি টাকা হলো এখানে প্রকল্প ব্যয়। এবং এখানে ইতোমধ্যে চীন, ভারত, জাপান, কোরিয়া তারা বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। এই মিরসরাই এখানেই হবে 5ম সমুদ্র বন্দর। ইতিমধ্যে বন্দর কাজ চলতেছে, মানে জেটিতে ঘাটও দিচ্ছে। মিরসরাই বন্দর এটা 5ম বন্দর এবং বেসরকারি, বাংলাদেশের বেসরকারি সমুদ্র বন্দর মিরসরাই। সো বঙ্গবন্ধু শিল্প পার্ক, এই বেজা এটাকে কন্ট্রোল করবে। এবং এইখানে 30টা জন
এই শিল্প পার্কে 30টা অর্থনৈতিক জোন, 30টি জোন, অর্থাৎ এসিজেড এর জোন 30টাই হলো এই শিল্প পার্কে, বঙ্গবন্ধু শিল্প পার্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো বিগ বি, এটা একটা প্রজেক্ট। এটা হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভস ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভস ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। এটা হলো জাপানের সহায়তায় বিডি শিল্প প্রকল্প, বিডি শিল্প প্রকল্প, এবং এটা ব্লু ইকোনমির অন্তর্ভুক্ত, ব্লু ইকোনমির অন্তর্ভুক্ত। এবং এইটাকে এই প্রকল্পকে জাপান এই প্রকল্পকে কোয়াডের অন্তর্ভুক্ত বলেছে, কোয়াডের অন্তর্ভুক্ত বলেছে, কোয়াডের অন্তর্ভুক্ত মনে রাখবেন। এবং বাংলাদেশ অস্বীকার করেছে, বিডি এটা অস্বীকার করে, কোয়াডের অন্তর্ভুক্ত বলেছে, কিন্তু বাংলাদেশ এটা অস্বীকার করে, অস্বীকার করেছে, বাংলাদেশ স্বীকার করে না। আর বিবি প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হলো মাতারবাড়ি, মাতারবাড়িতে যা হচ্ছে সব, মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজার। এখানে হচ্ছে কি মাতারবাড়িতে হচ্ছে হলো বিদ্যুৎ প্রকল্প, যেখানে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। মাতারবাড়িতে কি হচ্ছে, মাতারবাড়িতে হচ্ছে হলো সমুদ্র বন্দর, যা জাপান করছে। মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল বসানো হয়েছে, টার্মিনালটা বসাইছে জাপান। অর্থাৎ মাতারবাড়িতে যা হবে সবই হবে। এবং এটা গভীর সমুদ্র বন্দর, কিন্তু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এবং এর গভীরতা কিন্তু 14 মিটার, মনে থাকে যেন, 14 মিটার গভীরতা। যার শুনছেন পানামা খাল, পানামা খালের গভীরতা 14 মিটার, গভীরতম খাল। ঠিক তেমনি এই চ্যানেলটা 14 মিটার গভীর। 14 মিটার গভীর। 18 মিটার ইকুয়াল টু 60 ফুট। তাহলে 14 মিটার কত হবে আল্লাহ জানে। 18 ইন্টু 14, 20, 6, 3, 7, 140 ভাগ 3, 4, 46 ফুট প্রায়। 16 মিটার, 16 মিটার পেছন করে। এলএনজি টার্মিনাল, এলএনজি টার্মিনাল নাম শুনেন নাই আল্লাহ? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস টার্মিনাল। পোশাক শিল্প পড়বেন, পোশাক শিল্পে মনে রাখবেন আমাদের এবছর কিন্তু 2021 সালের 20-21 অর্থ বছরে রপ্তানি আয়ে পোশাকের অবদান কিন্তু 82%, প্রায় 82%। এবং
20-21 অর্থ বছরে পোশাক রপ্তানি আয়, গার্মেন্টস এক্সপোর্ট, পোশাক রপ্তানি আয় 31.45 বিলিয়ন ডলার, 4-5 বিলিয়ন ডলার। আর 2019-20 অর্থ বছরে পোশাক রপ্তানি আয় 27.95 বিলিয়ন ডলার। 27.95 অর্থাৎ আমাদের 38 বিলিয়ন ডলারের মধ্যে 31 বিলিয়ন ডলারই আসে পোশাক থেকে। আর আগের বছর 33 বিলিয়নের মধ্যে 27 বিলিয়ন ডলার আসে পোশাক থেকে। এই পোশাক রপ্তানি আয় এইটা 31.45, 27.95। আপনারা কিন্তু এই দুটি অধ্যায়ের মধ্যে রিসেন্ট বুক এবং বেসিক বুক কম্বাইন করে পড়বেন। আপনাদের এখানে কঠিন যে বিষয়গুলো সেগুলো সব আলোচনা করা হয়ে গেছে। ওষুধ শিল্পটা গুরুত্বপূর্ণ। ওষুধ শিল্পে আসে কি কি, আমি গুরুত্বপূর্ণ গুলো লিখে দেই। ওষুধ শিল্প, ওষুধ শিল্প কতটি দেশে ওষুধ রপ্তানি করে এই প্রশ্ন আসবে না। এটা কেউ বলে 160টা, কেউ বলে 152টা। তারপরে যতটুকু আছে ওটা দেখা মানে খুঁজে বের করা যে এই কয়টা দেশে 160 বা 152 অপশন দেখে উত্তর করবেন। ওষুধ শিল্পের মধ্যে